বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা গোটা পৃথিবীকে আমূল বদলে দিয়েছে, চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে এবং বাংলাদেশের পৃথিবীর অনেক জায়গায় অনেক হিসেব নিকেশও উল্টে পাল্টে দিয়েছে। কিন্তু একটা ব্যবস্থা যে কত শক্তিশালী হতে পারে সেটির প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্র, যে এই করোনার মধ্যে সবচেয়ে বেশি সাফারার বা ক্ষতিগ্রস্ত যে দেশটির মানুষ সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে, যে দেশটির মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, সেই দেশটির নির্বাচন কিন্তু যথা নিয়মে নির্ধারিত নিয়মে সংবিধান অনুযায়ী যে সময়টাতে যে দিনটিতে হওয়ার কথা সে দিনটিতে হচ্ছে, অর্থাৎ আর মাত্র এক সপ্তাহ পরে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর এখন পর্যন্ত, যদিও সেটি নিয়ে খানিকটা বিতর্ক আছে যে তার শক্তির জায়গা সে ধরে রাখতে পারছে না, কেন পারছে না সেগুলো নিয়ে নানা রকমের আলোচনা হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৩রা নভেম্বর। পোস্টাল সিস্টেমেও ভোট হচ্ছে, সব বিলিয়ে হয়তো ভোটের ফলাফল পেতে বেশ খানিকটা সময় লাগলেও লাগতে পারে, তবে বোঝা যাবে ৩রা নভেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে। এরপরে ইলেকট্রাল কলেজের ভোট আছে, তারপরে কংগ্রেসে সেটি গ্রহণ করবার বিষয় আছে, তারপরে জানুয়ারির ২০ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি তিনি শপথ নেবেন বা তার ইনগুরাল হবে। যিনি এখন আছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, তারাই ক্ষমতায় থাকবেন নাকি এই ৪ বছরে ডোনাল্ড ট্রাম্প যে বিতর্কের জন্ম দিয়েছেন, যে ধারণা উল্টে পাল্টে দিয়ে তিনি আসলে ক্ষমতায় এসেছিলেন এবং সেই ধারণাটা অব্যাহত রেখেছেন গত ৪ বছরে, সেখানটাতে তার ফলাফলটা বা তার ইচ্ছেটা উল্টে পাল্টে যেতে পারে এই নির্বাচনের মধ্যে দিয়ে। অর্থাৎ ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এবং তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে যিনি প্রার্থী আছেন ডেমোক্রেটদের কমলা হ্যারিস, তারা বিজয়ী হয়ে হোয়াইট হাউসে ঢুকবেন। এবং আমরা বলছি যে কোভিড-19 কালে বিশ্বজুড়ে নানা রকমের রাজনৈতিক মেরুকরণ হচ্ছে, কূটনৈতিক মেরুকরণ হচ্ছে, সেখানটাতেও এই নির্বাচনের ফলাফল কী ধরনের প্রভাব ফেলবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে বৈরিতা তার ফলাফল শেষ পর্যন্ত গিয়ে কী দাঁড়াবে। গত নির্বাচনের সময় আমরা শুনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিদেশিদের প্রভাব, সেটির চিত্রটা এই নির্বাচনে কী হবে। আমরা ইতিমধ্যেই দুটো প্রেসিডেন্সিয়াল ডিবেট দেখেছি, ভাইস প্রেসিডেন্টদের একটি ডিবেট দেখেছি, সেখানটা তো এইসব নানা প্রসঙ্গে এসছে। মূলত আগামী মার্কিন নির্বাচন নিয়ে আজকের এই তৃতীয় মাত্রা কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান এবং আমার ডানে রয়েছেন সাবেক কূটনীতিক অ্যাম্বাসাডর মোহাম্মদ শফিউল্লাহ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর মাহবুবুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে কি মনে হচ্ছে নির্বাচনে, সেটি হয়তো দর্শকরা প্রথম শুনতে চাইবেন, বুঝতে চাইবেন যে নির্বাচনের ফলাফলে কি গত নির্বাচনের চেয়ে এবার ব্যাপক কোনো পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে? ধন্যবাদ জনাব জিল্লুর, একই সাথে সবাইকে শুভেচ্ছা। সত্যি সারা দুনিয়া তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট নির্বাচনের দিকে, এবং শুধু যে করোনা কালে হচ্ছে বলেই এটা আকর্ষণের বিষয় তা নয়। আসলে যুক্তরাষ্ট্রের গত ৪ বছরের মধ্যে অনেক চড়াই উতরাই হয়েছে এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সম্ভবত আলোড়ন সৃষ্টিকারী, নট নেসেসারিলি ইন এ পজিটিভ ওয়ে, বিতর্কিত রাষ্ট্রপতি এই ৪ বছর হোয়াইট হাউসে, মানে প্রায় ৪ বছরই হোয়াইট হাউসে আছেন এবং তার কর্মকাণ্ড, কথাবার্তা বিশেষ করে, এবং যুক্তরাষ্ট্রের কোনো নির্বাচনে বোধহয় এর আগে আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন যে কোনো নির্বাচনের সময় এই চিন্তা কারো মাথায় এসেছে যে প্রেসিডেন্ট যদি হেরে যান তিনি হোয়াইট হাউস ছাড়বেন কিনা। অভিনব এবারই প্রথম অভিনব। তো এটা কিন্তু শুধু তার কথার কথা নয়, এর মধ্যে দিয়ে একটা অনিশ্চয়তা, একটা অশনি সংকেতের আভাস অনেকে দেখছে। এর মধ্যে বিচার বিভাগের কাছে শরণাপন্ন তিনি হবেন কিনা, আবার অপোজিশন থেকে বলা হচ্ছে সেনাবাহিনী যেন প্রস্তুত থাকে মানে তাকে বের করে দেওয়ার জন্য। এইসব আলোচনা যুক্তরাষ্ট্রে কখনই আমরা এটা আসলে এই কারণে যে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়াটা একটু জটিল। সরাসরি তো ভোটাররা রাষ্ট্রপতিকে ভোট দেন, বেশ জটিল। তারা ভোট দেন অ্যাকচুয়ালি ইলেকট্রাল কলেজকে। সেই ইলেকট্রাল কলেজ হচ্ছে প্রত্যেকটা স্টেটের যে টোটাল হাউস মেম্বার্স এবং সেনেটরস, 2 জন সেনেটর প্রতিটা স্টেটে, মিলে এই ইলেক্টরের সংখ্যা নির্ধারিত হয়। তার সাথে
ওয়াশিংটন ডিসিতে আরও 3টি, মোট 538টি ইলেক্টর কলেজ মেম্বার, তারা অ্যাকচুয়ালি পরে ভোট দেন। তো এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় যে নির্বাচনে তারা যখন মানে জনগণ যখন ভোট দেয়, ভোটাররা, তখন তারা প্র্যাকটিক্যালি এই ইলেক্টরদেরকে ভোট দেন। এই ইলেক্টররা পরে ঠিক করে, তারা যদিও বলা হয় যে তারা প্রতিশ্রুতি অনুযায়ী তাদের দলের প্রার্থীকেই ভোট দেবেন, কিন্তু এটার কোনো গ্যারান্টি নেই, ব্যতিক্রম যদি খুব কমই ঘটেছে, এটাও সত্যি কথা। তারপরে সেখানে কিন্তু কিছু জটিলতা সৃষ্টি হয়। আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার আপনি দর্শকদের জন্য করতে পারেন যে ইলেকট্রাল কলেজ আপনি যেটি বলছিলেন যে হাউস মানে কংগ্রেসের এবং সিনেটের যারা, তারা আসলে ইলেকট্রাল কলেজ, তাদেরকে ভোট দেন কে? তাদের মধ্যে তো একটা অংশ আছে নির্বাচিতই। না, এখানে কিন্তু আমরা জানি তো কংগ্রেসের ভোট, ইলেকট্রাল কলেজের মেম্বার যারা, তারা সবাই, তাদেরকে বলা হয় স্লেট। স্লেট মানে অর্থাৎ প্রতিটা স্টেটে মানুষ যখন ভোট দেয়, যে প্রার্থী মেজরিটি ভোট পান, তাকে ওই স্টেটের যতগুলো আসন আছে সবগুলো দেওয়া হয়। যেমন ক্যালিফোর্নিয়ার কথা ধরা যাক, ক্যালিফোর্নিয়াতে 55 মানে 55টা আসন রয়েছে। সেখানে হয়তো ধরে নিন ভোটের মধ্যে কে কত লক্ষ পেল, এর মধ্যে যদি একটা ভোটও বেশি পায় কোনো প্রার্থী, তাকে এই 55 সবগুলো সিটি দিয়ে দেওয়া হবে। সেই জন্যই দেখা যাচ্ছে কি যুক্তরাষ্ট্রে কিন্তু দুই ধরনের স্টেটগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা হচ্ছে বড় স্টেটগুলো, নিউ ইয়র্ক, তারপরে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, এসব স্টেটগুলো যেখানে মানে ইলেক্টরস বেশি, সিট বেশি। আবার কিছু সুইং স্টেটস আছে, সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন সুইং স্টেটসগুলো? কারণ যুক্তরাষ্ট্রের এই যে দুটো রাজনৈতিক দল, এদের সমর্থন ঐতিহাসিকভাবে কোন কোন স্টেটে মোটামুটি ফিক্স করাই যে তারা ওখানে জিতবেনই। ধরা যাক ক্যালিফোর্নিয়া, এমনকি নিউ ইয়র্ক, এগুলো ডেমোক্র্যাট হিসাবে সুপরিচিত। অন দি আদার হ্যান্ড মিড ওয়েস্টে সেখানে কিন্তু বেশ কয়েকটা স্টেট, যেমন ধরা যাক ওহাইও কিন্তু 1960-র পরে যত নির্বাচন হয়েছে সবগুলোতে রিপাবলিকানরা জয়লাভ করেছে। তো এই কারণে যে বেশ কিছু স্টেটের বাইরে, যেমন পেনসিলভেনিয়া, মিশিগান, ফ্লোরিডা, এই সমস্ত স্টেটগুলোকে সুইং স্টেট বলা হয়। অর্থাৎ ভোটাররা দ্বিধায় থাকে, ইলেকশনের আগ মুহূর্ত পর্যন্ত বোঝা যায় না তারা কাকে ভোট দেবে। জনমত জরিপ বিভিন্ন হয়, উঠানামা করে, কিন্তু তারা যেদিকে পাল্লা ঝুঁকে পড়ে, যেদিকে ভোট দেয়, দেখা যায় যে তিনি নির্বাচিত হন। এটা হচ্ছে সুইং স্টেটসের, সেটা হচ্ছে ইলেকট্রাল কলেজে যারা তাদের মধ্যেই। তো ফলে সেখানে কিন্তু দুই দলেরই প্রার্থী থাকে। হ্যাঁ, সব জায়গায় তাদের, সব জায়গায় তো ভোটার অন্যান্য স্টেটের মধ্যে ভোট দিচ্ছে, কিন্তু এখানে ঠিক তদ্রূপ সুইং স্টেটেও যে দলের প্রার্থী সংখ্যা গরিষ্ঠ ভোট পাবে, সেই প্রার্থীকেই, সেই দলকেই সবগুলো সিট দিয়ে দেওয়া হচ্ছে। তো এই হিসাবে 538টার মধ্যে 270টি ইলেকটোরাল সিট পেতে হয় নির্বাচিত হওয়ার জন্য। তো সেখানে আবার একটা সমস্যা আছে, যদি কোনো কারণে কেউ মেজরিটি না পায় তাহলে কি দাঁড়াবে? সংবিধানের দ্বাদশ সংশোধনীতে এটার ব্যবস্থা রাখা হয়েছে। এরকম ক্ষেত্রে নির্ধারণ করবে কিন্তু ওই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি পরিষদ। আচ্ছা, প্রতিনিধি পরিষদ ঠিক করবে প্রেসিডেন্ট, আর ভাইস প্রেসিডেন্ট ঠিক করবে সেনেট। যুক্তরাষ্ট্রের 200 বছরের ইতিহাসে এটি কিন্তু একবারই সংগঠিত হয়েছিল। সেটা হচ্ছে যে জন কুইন্সি অ্যাডামস কেমন 1824 সনে, যে তিনি কিন্তু এই প্রতিনিধি পরিষদের মাধ্যমেই নির্বাচিত হয়েছিলেন। এছাড়া এরকম ব্যত্যয় কখনো ঘটেনি। তো কাজেই যথেষ্ট জটিল প্রক্রিয়া। সেই জন্যে কোন স্টেজে কি ঘটতে পারে, যেমন আপনি উল্লেখ করেছেন যে একটা প্রশ্ন আপনি যেটি বলছেন, আমি দর্শকদের পরিষ্কার করার জন্য আপনার মুখ থেকে শুনতে চাইছি যে এই যে ইলেকট্রাল কলেজের আপনি বলছেন যে ধরা যাক ফ্লোরিডাতে দুপক্ষই আছে, কিন্তু যিনি ভোট বেশি পাবেন তার পক্ষে সবগুলো যাবে। কিন্তু আপনি বলছিলেন যে ইলেকট্রাল কলেজের ভোটটা যখন দেয়া হবে তখন উলটপালট হয়ে যেতে পারে। আচ্ছা, সেটাকে বলা হয় আনফেইথফুল ইলেকশন। না, সেটা হবে কিভাবে? ধরেন যে যে কোনো একটি স্টেটে দুই দলেরই প্রতিনিধিত্ব আছে, কংগ্রেসের সিনেটে,
মানে আমি বলছি যে ভাগাভাগি করে আছে, কিন্তু এখানে ডেমোক্রেটরা জিতলে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট বেশি ভোট পালে সব কয়টা সিট তার পক্ষে যাচ্ছে, বা রিপাবলিকান জিতলে তার পক্ষে যাচ্ছে। কিন্তু তিনি যখন আনফেথফুল হবেন সেটি কে করবেন? না, সেই সেটা আনফেথফুল হচ্ছে কাজটা কে করতে পারেন? ইলেক্টরস, এটা কিন্তু ইলেক্টরস ঠিক হয়ে যাওয়ার পরে তারা কিন্তু সেই জানুয়ারির ৬ তারিখে কিন্তু বোঝা যাবে যে তারা কে কতজন ফেইথফুল, কতজন ফেইথফুল নন, সেদিনই বোঝা যাবে আর কি। তার আগ পর্যন্ত বোঝা, গত ইলেকশনে এটি মনে করা হয়েছিল যে কিন্তু আলটিমেটলি তার হয়নি, এবং আসলে এমনটি খুব কমই হয়ে থাকে যদি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সো আপনার কি মনে হচ্ছে, মানে প্রেডিকশনটা একটু আগে শুনে নিতে চাই, বাকি ডিটেইলস আমরা পরে প্রেডিকশন যাচ্ছি। কিন্তু যুক্তরাষ্ট্রে এটা পাল্টে যায়। যেমন এ পর্যন্ত যত জনমত জরিপ হয়েছে তাতে এই জাস্ট 1 মাস আগে থেকেই, এবং অনেক এর আগেও হয়েছে, কিন্তু যে ব্যবধান ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেন প্রায় 10% তিনি এগিয়েছিলেন, কিন্তু যতই নির্বাচন কাছে আসছে তখন কিন্তু সুইং স্টেটগুলোতে কিন্তু এই গ্যাপটা কমে আসছে। এটা আগের বারও হয়েছিল, এবারও কিন্তু মানে অনেকটা ট্রাম্পের অবস্থা হয়েছে যে ওস্তাদের মার শেষে, এমনটি তার ক্ষেত্রে কিন্তু 2016-এ ঘটেছে। এবারও ঘটে কিনা জোর করে বলা যায় না। যে কারণে যেমন ধরো ফ্লোরিডাতে বলা হচ্ছে এখন 2 ধরনের জরিপ কিন্তু আছে। জরিপ এর মধ্যেও কিন্তু 5% এরর, মানে মার্জিন অফ এরর থাকে, অর্থাৎ ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ওটা যদি বিবেচনায় নেওয়া হয়, তারপরেও মোটামুটি সব দিয়ে মনে হচ্ছে যে এখন কিন্তু একেবারে ক্লোজ, কোনোতে ইয়েতে জরিপে ট্রাম্প বরং সামান্য ইয়েতে এগিয়ে আছে। তো তারপরেও এই কারণে কিন্তু ডেমোক্র্যাটরা ওবামাকে তারা পাঠিয়েছিল যাতে এদিকে টানা যায়। আর এখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই 2016-এর পরে নিজেই মুভ করেছে ফ্লোরিডাতে। আচ্ছা, সে ভোট দিয়েছে কিন্তু ওই ফ্লোরিডাতেই নিজে। আচ্ছা, অলসো অগ্রিম ভোটার, মানে আগে ভোট দিয়েছেন। মজার ব্যাপার হলো তিনি অ্যাবসেন্টি ভোটারদের ব্যাপারে আগে যারা ভোট দিচ্ছেন, তার যারা মেইল ইন ভোট অর্থাৎ ডাকযোগে যারা ভোট দিবেন, সেসব কিন্তু আগে থেকেই কিন্তু হচ্ছে, ফ্রড হচ্ছে, যুক্তরাষ্ট্রে কোনোদিন এসব কথা শোনা যায়নি। সেই সব অভিনব কথা তিনি বলছেন। তিনি কিন্তু অত্যন্ত কৌশলী হয়ে, আরো যদি আমি সঠিক শব্দ ব্যবহার করি আপনি মাফ করে, ধূর্ততার সাথে তিনি কিন্তু এগুলো বলছেন এই কারণে যে তিনি একটা গ্রাউন্ড তৈরি করতে চাচ্ছেন, যে তার আশা, তার ভরসা আসলে জনগণ নয়, এখন মনে হচ্ছে সুপ্রিম কোর্ট। কারণ যুক্তরাষ্ট্রে যখনই এই ধরনের সমস্যা সৃষ্টি হয়, কেমন এক্স্যাক্টলি আমরা 2000 সনে দেখেছি। তো তার মানেটা কি, যে পপুলার ভোটে অনেক বেশি ভোট পাওয়ার পরেও নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকে না। যেমন আমরা 2000-এ দেখেছি, আল গোর পপুলার ভোট বেশি পেয়েছিলেন, পারেন নাই ইলেক্টেড হতে। হিলারি তো প্রায় 30 লক্ষ ভোট তিনি বেশি পাওয়ার পরেও তিনি হতে পারেননি, শুধুমাত্র ইলেকটোরাল কলেজের এই হিসাবের কারণে। তো এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই গ্রাউন্ড তৈরি করছে এই কারণে যে এবার কিন্তু কোভিড-19-এর কারণে ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক ভোটার আগে ভোট দিয়ে দিচ্ছে, এবং মেইল ইন ভোটিং এর সংখ্যাও বেড়ে গেছে। ইতিমধ্যে ভোট দিয়ে ফেলেছে তাদের সংখ্যা 60 মিলিয়ন, মানে 6 কোটি, রেকর্ড পরিমাণ। এটা রেকর্ড পরিমাণ। এবং এই যে মেইলিং ভোটিং যদি অনুমান করা হচ্ছে, এই ধরনের 60 to 70% ভোট কাস্ট হয়ে দাঁড়াবে। তার মানে হচ্ছে যে ব্যাপারটা যদি খুব ক্লোজ, কন্টেস্টটা যদি খুব ক্লোজ হয়ে যায়, তাহলে কিন্তু এই লিটিগেশনগুলো বাড়বে। আর খুব বিরাট মার্জিনে হয়, মানে অর্থাৎ ডেমোক্রেটদের জিততে হলে আপনি বলছেন যে তাদেরকে আসলে একটা বড় মার্জিনে জিততে হবে, যেখানে ওনার কিছু করার থাকবে না আসলে। অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ, আপনার প্রেডিকশন কি? আমেরিকান ইলেকশন যে আমরা আলাপ করছি, এর কারণ হলো, বেসিক কারণ হলো যে আমেরিকান ইলেকশনে যে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, বিশ্বের যুদ্ধ এবং শান্তি, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, নিরাপত্তা, সামরিক প্রতিষ্ঠান, অস্ত্র বিক্রয়,
এইসব সব প্রায় বৃহদাংশ আমেরিকার তার উপর রাষ্ট্রপতি নির্ভরশীল। কে নির্বাচিত হলে তার উপর নির্ভর করে। যদিও তিনি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, কিন্তু দেখা যাচ্ছে যে সারা বিশ্বেই এই নির্বাচনটি প্রতিটি দেশকে প্রভাবিত করে, মানে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি করে। সেই জন্যে আমেরিকান প্রেসিডেন্টের নির্বাচনটা আমাদের জন্য প্রাসঙ্গিক বলে আমরা আলাপ করার চেষ্টা করছি। যদিও আমাদের কাছে সরাসরি কোনো ডেটা নাই, আমাদের ইনফরমেশন সব আমরা মিডিয়ার থ্রুতে আমরা পাচ্ছি, তার মাধ্যমে যতটুকু আমরা বুঝতে পেরেছি সেই সম্বন্ধে আমরা আলাপ করার চেষ্টা করছি। এখন বর্তমান যে প্রেসিডেন্ট আছেন ট্রাম্প, উনি 4 বছর হোয়াইট হাউসে অতিবাহিত করেছেন এবং তিনি বিশ্বকে একটা নাড়া দিয়েছেন, বিভিন্নভাবে নাড়া দিয়েছেন উনি বিশ্বকে। প্রথমে তিনি মেক্সিকো, তার আমেরিকার দক্ষিণে যে রাষ্ট্র, উত্তরে যে কানাডা, তাদের সাথে তার সবচেয়ে প্রথমে যখন আরম্ভ হয়। এরপরে দেখা যায় যে আপনার ওবামা কেয়ার যেটা ছিল, হেলথ ইস্যুটা যেটা ছিল, সেটা উনি নাকচ করেছেন এবং উনি অল্টারনেটিভ কোনো হেলথ কেয়ারের জন্য কিছু উনি দিতে পারেননি। তারপরে এই সময়টায় উনি যেসব করেছেন তার মধ্যে দেখা যাচ্ছে যে আমেরিকানদের বিশ্বের যে একটা প্রভাব ছিল, বিভিন্ন ইস্যুতে তাদের যে একটা বক্তব্য ছিল, সেখান থেকে আমেরিকা অনেকটা সরিয়ে আসছে। বিশ্বের নেতৃত্ব দেওয়ার মতো যে একটা বহু দীর্ঘদিনের ট্রেডিশন ছিল, সেই ট্রেডিশনটা উনি দূরে সরিয়ে আসছেন। উনি নেটওয়ার্ক থেকে সরে আসার চেষ্টা করছেন, তিনি WHO থেকে সরে আসছেন, ইউনেস্কো সরে আসছেন। মানে বিশ্ব নেতার যে ইমেজটা যুক্তরাষ্ট্রে আছে নেতৃত্বের, সেটাকে উনি অনেকখানি প্ল্যান করে দিয়েছেন। উনি ওনার এজেন্ডা হয়েছে আমেরিকা ফার্স্ট, আমেরিকা অ্যাগেন গ্রেট। তার মানে হলো যে ডোমেস্টিক এজেন্ডা তার কাছে সবচেয়ে বড় আকারে দেখা দিয়েছে এবং সেই সব তিনি অ্যাড্রেস করেছেন। ইমিগ্রেশন উনি অ্যাড্রেস করেছেন, যেটা বলেছিলেন যে ইমিগ্রেশনের উপরে উনি কন্ট্রোল করবেন, ইমিগ্রেশন যেন না আসতে পারে, আনরেগুলেটেড না আসতে পারে, এটা বন্ধ করবেন, সেটা উনি করেছেন। তারপর মুসলিমদের ব্যাপারে বলেছে ইসলামিক ফোবিয়া, ইসলাম, এটা উনি সারা বিশ্বে এটা নিয়ে অত্যন্তভাবে জোরালোভাবে বক্তব্য রেখেছেন এবং 7টি মুসলিম দেশের নাগরিককে তার দেশে ঢুকতেও তিনি বাধা দিয়েছেন, আইন করেছেন। সুতরাং তার যে এইগুলা এজেন্ডাগুলো সে যা বলেছিল ইলেকশন আগে, অনেকে মনে করেছিল যে এগুলো হয়তো ইলেকশনে ভালো হয় বলে উনি বলছেন, কিন্তু আসলে দেখা গেছে উনি একটা পর একটা উনি প্রতিশ্রুতি যা দিয়েছিলেন তা তিনি রক্ষা করে উনি চলেছেন। এতে আমেরিকান সোসাইটিতে একটা ডিভিশন সোসাইটি হয়ে গেছে, এখানে হিউম্যান রাইট যেটা আছে সেটা উনি রক্ষা করেন না। তারপর আপনার যে মেক্সিকো বর্ডারে 500 মতো ছেলে মেয়ে তাদের মা বাবার থেকে যখন বিচ্ছিন্ন করেছিলেন, সেই আজ 4 বছরের মধ্যে এখন ছেলেমেয়েরা একদিকে, প্যারেন্টস অন্যদিকে। এখন ছেলেমেয়েরা প্যারেন্টসকে পাচ্ছে না, তাদের প্যারেন্টস ছেলে মেয়েকে পাচ্ছে না। এবং এই ডিবেটে দেখা গেছে যখন প্রশ্ন করা হলো ওনার কীভাবে উনি ইউনাইট করবেন, ওনার কোনো সদুত্তর উনি দিতে পারেননি। সো এটা হিউম্যান ট্র্যাজেডি বলতে হবে যে এই যে জোরপূর্বক মানে একটা ফ্যামিলিকে ডিভাইড করেছে, বিশেষ করে বাচ্চা ছেলে মেয়েদেরকে, তাদের রিউনাইট করার কোনো এজেন্ডা বা কোনো প্রোগ্রাম ওনার সামনে নাই। তারপর হোয়াইট সুপ্রিমিস্ট, তিনি আমেরিকান যে হোয়াইট, বিশেষ করে যারা অল্প শিক্ষিত, অল্প বিত্তের মানুষ, রুরাল এরিয়া এবং আরবান এরিয়া, তো যারা আপনার লো ইনকাম গ্রুপ, তো লো ইনকাম গ্রুপ এবং স্বল্প শিক্ষিত, তো ওদেরকে উনি অনেকভাবে দলটানোর চেষ্টা করেছেন এবং ওনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন যে এরা ইমিগ্রেন্টরাই তোমাদের সব বড় সমস্যা, তোমাদের আজকে যে অর্থনৈতিক অবস্থা এত খারাপ তার কারণ ইমিগ্রেন্ট বিদেশে আসে, তারা এসে ভালো জবগুলো নিয়ে যায় এবং আমাদের অর্থনীতির তারা একটা অংশ তারা নিয়ে নিচ্ছে। এতে হোয়াইট যারা তোমরা আছো, তোমরা আজকে তোমাদের এই খারাপ অবস্থা অর্থনৈতিকভাবে। হোয়াইট সুপ্রিমিস্টটা উনি খুব জোরসে প্রচার করেছেন এবং কার্যত আমেরিকান সোসাইটি করে 2-3 ভাগে ভাগ করে দিয়েছেন। একদিকে ইসলামিক ফোবিয়া করে মুসলমানদেরকে করেছেন, আলাদা করেছেন, একদিকে আফ্রিকান আমেরিকানদের করে এক ভাগে নিয়ে গেছেন, তারপর হোয়াইট আমেরিকানদের অন্যভাবে নিয়ে গেছেন, একটা ডিভিসি সোসাইটি তৈরি করেছেন। না, তাকে বলা হয় ডিভাইডার ইন চিফ।
থ্যাংক ইউ। জি তো এইভাবে উনি প্যারিস কনফারেন্সের থেকে এগ্রিমেন্ট সরিয়ে আসছে, যেটা বিশ্ব জলবায়ু প্যারিস অ্যাকর্ড জন্য থেকে, ওটা উনি সারা বিশ্ব এখন যে হুমকির মুখে আছে সেই থেকে সরিয়ে আসছেন। এবং আমেরিকাতে বড় ভূমিকা ছিল, ও আমার সময় উনি এই যে একটা প্যারিস কনফারেন্স করে বিশ্বকে জলবায়ু এবং উষ্ণতা থেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন, তার থেকে উনি সরিয়ে আসছেন। সুতরাং এই পরিপ্রেক্ষিতে এখন দেখা যাচ্ছে যে তিনি করেছেন, এতে অনেকভাবে যদি বলা যায় যে হি ওয়াজ এ নন ট্রেডিশনাল প্রেসিডেন্ট, এবং উনি নিজের স্টাইলে উনি প্রেসিডেন্সি উনি রান করছেন। এবং আপনার ভবিষ্যৎ দিকে তাকে আমেরিকাতে দূরে গেলে দেখা যাবে যে মিডল ইস্টে তিনি ইসরায়েলের এবং প্যালেস্তিনিয়ান যে ইস্যুটা ছিল, যেটা এর আগ পর্যন্ত প্রতিটি পার্টি প্রেসিডেন্ট 2 স্টেটের জন্য, ইসরায়েল এবং প্যালেস্তিন স্টেটের জন্য ওরা সবাই কমিটেড ছিল। কিন্তু ইনি সরিয়ে আসছেন, ইনি এসে উনি ইসরায়েলকে উনি ওই মিডল ইস্টের মানে সবচেয়ে বড় শক্তি হিসাবে উনি তুলে ধরেছেন। এবং জেরুজালেম যেটা ছিল ডিভাইডেড সিটি, যেটা ছিল ইন্টারন্যাশনাল সিটি, এবং ইস্ট জেরুজালেম যেটা ছিল জেরুজালেমের ফিউচার ক্যাপিটাল হবে, তিনি পুরো জেরুজালেম দিয়ে দিলেন ইসরায়েলকে রাজধানী করার জন্য। এবং নট অনলি দ্যাট, উনি তেল আবিব থেকে ইসরায়েলের রাজধানী নিয়ে আসলেন, জেরুজালেমে নিয়ে আসলেন, দূতাবাসও নিয়ে আসছেন সেখানে। সুতরাং মিডল ইস্টে উনি একটা ব্লক করে ফেলেছেন, যেটি হলো আপনার ইসরায়েল, সৌদি আমিরাত এবং মিশরকে নিয়ে উনি একটা ব্লক করেছেন। আর এদিকে টার্কি, আপনার কাতার, এরা আরেকটা গ্রুপে চলে আসছে। তার মিডল ইস্টকে উনি ভাগ করে দিয়েছেন। আবার এখানে এদিকেও আমাদের অঞ্চলে উনি যেটা করেছেন আমেরিকা, সেটা হলো যে কি ইন্ডো চায়না আপনার যে একটা ব্যারিয়ার তৈরি করার চেষ্টা করছেন চায়নার বিরুদ্ধে। এবং উনি স্টার্ট করছেন চায়নার সাথে ট্রেড ওয়ার। এই ট্রেড ওয়ার কিন্তু চায়নার সাথে করে আমেরিকা কোনো লাভবান হয় না, আমেরিকার ক্ষতি হয়েছে বড় ট্রেড ওয়ার করে চায়নার সাথে। সো উনি পুরো বিশ্বটাকে একটা এমনভাবে নাড়া দিয়েছেন, এতে মনে হয় যে এখন আপনি যে তালিকা আমাদেরকে শোনালেন, এই তালিকা কি ওনারা শেষ পর্যন্ত নির্বাচনে কতটা প্রভাব বিস্তার করতে পারবে? এই নির্বাচনে কিন্তু এই তালিকা তাকে প্রভাবিত করার কথা, আপনি মনে করেন করবে? করার কথা। কিন্তু যেখানে আরো কিছু আছে, সেটা হলো যে কি এই তালিকা যা বললাম, এর পরিপ্রেক্ষিতে রিপাবলিকান এবং ট্রাম্পের পরাজয় করার যথেষ্ট কারণ আছে। কিন্তু আমি যেটা প্রথমে বলেছি যে সে যারা দোজ ম্যাটার্স, যারা ভোট দিবে, ভোটারদের ভিতরে মেজরিটি হলো আপনার হোয়াইট, এবং মেজরিটি হলো আপনার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস লোক, এবং তার দলে আছে বিলিয়নিয়াররা। সুতরাং তাদের যে আপনার যেটা সাপোর্ট, সে সাপোর্ট কিন্তু কমেনি। সুতরাং এতে করে বোঝা যাচ্ছে যে তার এই ইলেকশনে, যদিও আমরা এখনো বলা মুশকিল যে উনি এবার হারবেন না উইন করবেন, তবে আরও একটা ডিফারেন্সটা হলো এর সাথে আপনার জো বাইডেনের সাথে, ট্রাম্প ইজ এ পপুলিস্ট, ইজ এ গুড স্পিকার, এবং এটা হি ক্যান ক্যারি পিপল উইথ হিম। এবং ইলেকশনে কিন্তু এটা কিন্তু খুব কাজ হয়। যত ইলেকশন আপনার ডেটটা কমে আসছে, তত আমরা দেখছি জো বাইডেন ইজ লাইক এ প্রফেসর, ইন্টেলেকচুয়াল, কিন্তু উইদাউট ইমোশন হি ক্যানট ক্যারি পিপল উইথ হিম। আর ট্রাম্প কিন্তু তার সাথে লোক ক্যারি করছে, এটা একটা বিরাট ফ্যাক্টর এটা আছে। আর একটা জিনিস দেখবেন আপনি, ট্রাম্প তার সঙ্গে যুদ্ধ হয়নি। হ্যাঁ, সেটা তো বলছেন, ডিবেটও বলেছেন, নর্থ কোরিয়াকে আমি ম্যানেজ করে ফেলেছি, এটা ম্যানেজ করেছি, ওটা ম্যানেজ করেছি। প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে ওবামার সময় আরো স্প্রিং হয়েছে, মিডল ইস্টে যুদ্ধ হয়েছে, সে যুদ্ধ এখনো চলমান। কিন্তু বুশ ইরাক আক্রমণ ইনভেট করেছে, সো তার আগে 2 প্রেসিডেন্ট যুদ্ধ করেছে, কিন্তু এই প্রেসিডেন্ট আমলে কোনো যুদ্ধ হয়নি। এবং বিনা যুদ্ধে সেই কিন্তু আরবদের কাছে 125 বিলিয়ন অস্ত্র বিক্রি করছে মিডল ইস্ট উইদাউট এনি ওয়ার। সো এটা তার স্ট্রং পয়েন্ট। হ্যাঁ, এবং ইরান দেশে আক্রমণ করতে গিয়ে কিন্তু ইরানকে আক্রমণ করেনি। কিন্তু আমি আসছি আপনার কাছে। সো অ্যাম্বাসেডর শফিউল্লাহর কথার সূত্র ধরে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইব যে এই
দুই শিবিরের আসলে ট্রাম্প শিবিরের শক্তির জায়গা কি কি, তার দুর্বলতা কি কি, কিছুটা আলোচনার মধ্যে এসছে। আর বাইডেন শিবিরের আসলে শক্তির জায়গা কি, বাইডেনের এটা বলা যেতে পারে দুর্বলতা ট্রাম্প আসলে কি? শিবিরের দুর্বলতা হচ্ছে বাইডেন শিবিরের শক্তিমত্তা প্রথমেই। কারণ হলো এই যে যত কথা ডোনাল্ড ট্রাম্প বলে থাকুক না কেন, এগুলো খুব ভালোভাবে এক্সপোজড হয়েছে যখন কোভিড-19 শুরু হলো। হি ইজ দ্য মোস্ট আনসাকসেসফুল প্রেসিডেন্ট ইন আমেরিকান হিস্ট্রি, যে কিনা নিজের দেশে এত বড় বিপর্যয় আসছে এবং এসে গেছে, বাট হি ইজ নট রেডি টু রেকগনাইজ ইট, হি ইজ নট রেডি টু অ্যাকসেপ্ট দ্য রেসপন্সিবিলিটি। আমেরিকানরা এ ধরনের প্রেসিডেন্ট দেখতে চায় না, এটা কিন্তু অত্যন্ত পরিষ্কার। সর্বশেষ যে ডিবেটটা ছিল সেখানে কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে, কারণ প্রায় 2.2 লক্ষ আমেরিকান প্রাণ হারিয়েছে কোভিড-19। এটা চারটিখানি কথা নয়, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে আমেরিকা। আমেরিকারটা এমনটি হওয়ার কথা ছিল না। আর এগুলো কথার ফুলঝুরিতে গোয়ার্তমিতে এটা হয় না। কতটা মানুষ অশিক্ষিত হলে যদি এক ধরনের আচরণ করে মেনে নেওয়া যায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সায়েন্সের বিপরীতে দাঁড়াবেন, তিনি বললেন ও কিছু না। আমরা আপনার এখানেই তো আমরা বলেছিলাম সেই মার্চে ইস্টারের ছুটিতে তিনি বলছেন যে করোনা শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপরে তিনি শুধুমাত্র যে খুলে দেওয়ার কথা বলেছিলেন তাই না, তার মাস্কের ব্যাপারে তার যে অ্যালার্জি, এটা তো রীতিমতো মানে অবিশ্বাস্য। এটা ইট ডাজন্ট মেক সেন্স। এটা ভেরি সায়েন্টিফিক্যালি, এবং তার এ ব্যাপারে যে প্রতিক্রিয়া, তারই ভুল নীতির কারণে। কারণ এগুলো মিডিয়া সব ক্লিয়ার করে দিয়েছে তিনি কবে জানতেন। প্রথমে তিনি চায়নার উপর দোষ চাপিয়ে নিজের উদ্ধার পেতে চেয়েছিলেন, তারপর দোষ চাপাতে লাগলেন তারই ফাউচিকে সারা আমেরিকানরা রেসপেক্ট করে, তার প্রত্যেকটা মানে সময়োচিত পরামর্শ যুক্তরাষ্ট্রকে কত ইয়ে থেকে রক্ষা করেছে। যেই মানুষটি এতগুলো প্রেসিডেন্টের আমলেও সে এই দায়িত্বে রয়েছে, তার তার যোগ্যতার কারণে, তার দক্ষতার কারণে, সেই মানুষটাকে তিনি যেসব নাম নেম কলিং অর্থাৎ যেসব নামে তিনি ডেকেছেন, অত্যন্ত অশোভনীয় এবং অমর্যাদাকর, এবং এটা আমেরিকানদের কাছে আনএক্সেপ্টেবল। এটা হলো একটা জিনিস যে আমেরিকানরা এটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছে না। ডোনাল্ড ট্রাম্পকে তারা অন্তত এ ব্যাপারে ছাড় দেবে না, এটা বৃহত্তর অংশ। হ্যাঁ, আমরা যে কথা বলেছিলাম সেটা হচ্ছে নির্বাচনের যে ইকুয়েশন, সেই ইলেকট্রাল কলেজের ইকুয়েশনে যদি সেটা ভিন্ন হয়, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। বাট এটা পরিষ্কার যে আমেরিকানরা ইন জেনারেল পপুলার ভোটে তিনি জিতছেন না, এটা আবারও মানে মোটামুটি মনে করছেন। নাম্বার 2, এই যে ডোনাল্ড ট্রাম্প এতগুলো মধ্যপ্রাচ্যের ব্যাপারে বা বাইরের দুনিয়ার ব্যাপারে বলছেন, নিজের দেশের ব্যাপারে, দেখুন উনি যুদ্ধ করেননি, যুদ্ধে জড়াননি বাইরে, কিন্তু যুদ্ধ নিজের দেশে নিয়ে এসছে, নিজের দেশের ভেতরে তিনি যুদ্ধ লাগিয়ে দিয়েছে নিজেদের মধ্যে। আমেরিকা এইরকম ডিভাইডেড কখনো ছিল না, যে কারণে আমরা দেখেছি জো বাইডেন বলছে যে আই ওয়ন্ট বি দ্য প্রেসিডেন্ট অফ ব্লু স্টেটস অর রেড স্টেটস, আই উইল বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। এটা কিন্তু ইন্ডিকেট করছে যে ডোনাল্ড ট্রাম্প ইজ ইনডিড এ গ্রেট ডিভাইডার। এটা একটা দেশকে বলা হয় এ নেশন ডিভাইডেড উইদিন ক্যানট স্ট্যান্ড স্ট্রং। সে কিসের আমেরিকা গ্রেট করবে? ইট ইজ নট, এগুলো র্যাটরিক, ইট ডাজন্ট মেক সেন্স। তো সেই জন্যে এইটা তার প্রচন্ড দুর্বলতা, এটা কিন্তু মানুষ বুঝতেছে। এবং এই যে তার একটা রেসিস্ট কমেন্ট হচ্ছে করেছে, উস্কে দিয়েছে অনেক ক্ষেত্রে, অনেক রয়েছে। তো এরপরে যে জিনিসটাতে এই যে জব সৃষ্টির ক্ষেত্রে তিনি বলার চেষ্টা করেছেন অনেক কথা, কিন্তু মানে করোনা কালে এসে তো দেখেছে যে মানুষ মানে আনএমপ্লয়মেন্ট কত বেড়েছে, সামনে অর্থনৈতিক দুরবস্থা কি দাঁড়াবে। বরং তো বলা হয় যে এই ডোনাল্ড ট্রাম্পের এই আমলে যত ক্ষতি করা হয়েছে, যদি ডেমোক্রেটিক প্রেসিডেন্ট আসেন তাকে কিন্তু ওটা সামাল দিতেই বরং অনেক ব্যাক পোহাতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তো এটা অবশ্যই সত্যি কথা যে হি ইজ অ্যান অরেটর, সে টেলিভিশনে প্রোগ্রাম করতো, রিয়েলিটি শো, কিন্তু ওবামা ঠিকই বলেছেন যে
রাষ্ট্র পরিচালনা রিয়েলিটি শো নয়। আচ্ছা, তো আসলে জবস মানে পারফরমেন্স যদি দেখা হয় তাহলে ইতিহাসে দেখা যায় যে আসলেই ডোনাল্ড ট্রাম্পকে বলা হয় দ্য ওয়ার্স্ট প্রেসিডেন্ট ইন দ্য হিস্ট্রি। ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা এবং মাইক পেন্সের মানে তারাই ফলাফলে কতটা ভূমিকা রাখতে পারেন বলে আপনি মনে করেন? মানে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে পেন্স বেশ ভূমিকা রাখবে এই দিক থেকে যে গোড়া রক্ষণশীল ইয়াদের তিনি প্রতিভূ এই মাইক পেন্স, এবং এবার যে বিচারপতি ব্যারেটকে কনফার্ম করা হলো কেমন সুপ্রিম কোর্টে, তিনি নিজেও কিন্তু রক্ষণশীল গোড়া এই ইয়াদেরই ক্যাথলিকদেরই তিনি প্রতিনিধি। তো এই কারণে তাদেরকে কনসলিডেট করার ক্ষেত্রে নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের জন্য সহযোগী হবে এবং ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে ফ্রম দেয়ার স্ট্যান্ড। আর জো বাইডেনের জন্য কমলা হ্যারিস কিন্তু শি ইজ এ ওমেন, ফার্স্ট টাইম ইন আমেরিকান হিস্ট্রি। একজন ওমেন ভাইস প্রেসিডেন্ট হওয়া মানেই হচ্ছে যে জো বাইডেন কিন্তু অনেক বয়স্ক মানুষ, তার কমলার বয়স কম। হ্যাঁ, মানে জো বাইডেন শরীর স্বাস্থ্য নিয়ে অনেকের অনেক ধরনের আশঙ্কা আছে যে যদি কিছু ঘটে যায় প্রেসিডেন্টের তাহলে তো ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নেবে, তাহলে আমেরিকাতে প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। এই কারণে এমনি কিন্তু দেখার মতো যে যদিও কমলা হ্যারিস ইন এ ওয়ে আফ্রো আমেরিকান, কিন্তু আবার ইন্ডিয়ান মায়ের দিক থেকে অরিজিন আছে, যদিও মানে মোদি ইয়াকে কিন্তু সাপোর্ট করেনি কমলা হ্যারিস, ভেরি ইন্টারেস্টিং। বরং ডোনাল্ড ট্রাম্প হচ্ছে মোদির ফ্রেন্ড, কেমন? আচ্ছা, তো কমলা হ্যারিস কিন্তু আরেকটা ইয়ে যেটা লক্ষ্য করার মতো যে আমেরিকান যে লিবারেল ভ্যালিউস তাকে তিনি আপহোল্ড করেন, যে কারণে সাদা সাবারবান মহিলাদের মধ্যে কেমন জো বাইডেনের সমর্থন কিন্তু অনেক অনেক বেশি। এমনকি দোজ হু আর এইজেড, বয়স্ক যারা, তারাও কিন্তু ইয়েকে সাপোর্ট করছে, জো বাইডেনকে। তো এদিক থেকে অবশ্যই জো বাইডেনের স্ট্রেংথ রয়েছে। তারপরে ইমিগ্রেন্টরা যারা ন্যাচারালাইজড সিটিজেন হয়েছে তাদের মধ্যে তো জো বাইডেন অনেক পপুলার, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এটা সত্যি কথা যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফ্লোরিডাতে বিশেষ করে যে কিউবান যারা আছে ওখানে এসছে তাদের কাছে আবার ডোনাল্ড ট্রাম্প প্রিয়। কারণ হলো যে কিউবা থেকে সমাজতন্ত্রের ব্যাপারে একটা বিতৃষ্ণা নিয়ে খুব ক্ষুব্ধ হয়ে তারা আমেরিকাতে এসছে। এই ডোনাল্ড ট্রাম্প কৌশলে লেফট বলে জো বাইডেন ক্যাম্পকে ডিসক্রেডিটেড করার চেষ্টা করছে অনলি টু প্লিজ দোজ। এখানে আমি একটা মানে একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে গত নির্বাচনে আমরা জানি যে হিলারির বিপর্যয়ের পেছনে বার্নি স্যান্ডার্সের অনেকেই মনে করেন যে তার প্রার্থিতা বা তার ভূমিকা সেটা অনেকখানি ভূমিকা রেখেছে। এবার কি দেখেন মানে ডেমোক্রেটদের ইনার সার্কেলের মধ্যে এমন কিছু দেখতে পান যেটি আসলে জো বাইডেনের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে? গুড কোয়েশ্চেন, কিন্তু একটা প্রশ্ন হলো, বরং আমি বলবো যে ক্যান্ডিডেট হিসাবে হিলারিকে রাখা এবং জো বাইডেনকে এখন রাখা, জো বাইডেনের প্লাস পয়েন্ট বেশি। হিলারির শেষ মুহূর্তে ইমেল কেলেঙ্কারি, এফবিআই তদন্ত করা, কমি যখন কথাগুলো বলেছিল, এটা কিন্তু হিলারির বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দিয়েছিল। যে কারণে জনমত জরিপে দেখা গেছে যে যারা হিলারিকে ভোট দেয়নি কেমন, তারা কিন্তু এবার জো বাইডেনকে ভোট দিচ্ছে। অর্থাৎ গত নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীকে ভোট দেয়নি, তারা কিন্তু এবার ডেমোক্রেটিক প্রার্থীকে ভোট দিচ্ছে। অর্থাৎ প্রার্থী হিসেবে কিন্তু জো বাইডেন ইজ এ ক্লিন পারসন। চেষ্টা করছিল ডোনাল্ড ট্রাম্প তার ছেলেকে নিয়ে, কিন্তু না পেরেছে কোনো এভিডেন্স শো করতে, কোনো ধরনের তদন্তে কিছুই পাওয়া যায়নি। ডোনাল্ড ট্রাম্পের বরং এটাই ইন্টারেস্টিং দেখার বিষয় যে যে কোনো বিষয় নিয়ে তিনি হি ক্যান লাই অন ফেস, যেটা একদম সিএনএন তারা দেখিয়েছে 1 ঘন্টায় তিনি কয়টা মিথ্যা তথ্য দিয়েছেন এবং বলেছেন। অ্যাম্বাসেডর, আপনি একটু আমাদেরকে বলবেন যে আমরা গত নির্বাচনে শুনেছি রাশিয়ান ইনফ্লুয়েন্স কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, এবারও শুনছি রাশিয়া কতটা প্রভাব বিস্তার করবে নির্বাচনে, চায়না কতটা করবে, ইন্ডিয়া কি করতে পারবে। কারণ আমরা জানি ট্রাম্পের তো একবার মোদি গিয়ে ট্রাম্পের এক
পক্ষে একটা বড় ভূমিকা একসময় রেখেছেন। তো সব মিলে কি মনে হয় যে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স খুব কাজ করবে কি বা করে কি আসলে মার্কিন নির্বাচনে? গতবারটা তো আমরা মানে এইভাবে চিন্তাও করেনি, কারণ আমেরিকান ইতিহাসে এই ধরনের এক্সটার্নাল ফোর্সেস কোন ইনফ্লুয়েন্সটা আগে ছিল না বলে এই গতবার ইলেকশনে কিন্তু আমেরিকা বাইরে করে বলে আলোচনা থাকতে পারে। এটা তো ল্যাটিন আমেরিকা ইজ দি মোস্ট এক্সাম্পল, যে প্রতিটি ইলেকশনে তারা নিজের লোক আনার চেষ্টা করেছে, যদি না আনে তাহলে সিআইএ দিয়ে তাকে আউট করেছে। সেটা তো আমেরিকান ইতিহাসে এটা আছেই, এবং বিশ্বের অন্য দেশও তা করেছে। কিন্তু আমেরিকান ইলেকশনে বিদেশের হস্তক্ষেপটা প্রথমবার আমরা শুনলাম। তো এখন যেটা দেখা যাচ্ছে, এরপরে 4 বছর কিন্তু কথা বারবার আসছে যে চায়নাকে রিকোয়েস্ট করেছে তাকে করার জন্য, তারপরে রাশিয়ার সাথে তো আছেই। তো এক্সটার্নাল এটা আপনার কতটুকু এবার করা যাবে কিনা সেটা ডাউটফুল, ভেরি ডাউটফুল, যদিও বলা হচ্ছে এই ধরনের কিছু। কারণ এটা হলো যে আমেরিকার ইলেকশনের যে একটা ইন্টিগ্রিটি ছিল এবং আমেরিকার সোসাইটির যে ইন্টিগ্রিটি ছিল সেটা ট্রাম্প নষ্ট করে দিয়েছে। বেফাস কথাবার্তা বলে, যেমন ভারতের কথাই বলি, ভারত সবচেয়ে বড় বন্ধু এখন মোদি এবং ট্রাম্প। নরেন্দ্র মোদী যখন গেলেন আমেরিকাতে, সেখানে আপনার সে 50,000 আমেরিকান ইন্ডিয়ান বিরাট একটা করেছে, এবং মোদীকে আবার ইন্ডিয়াতে দাওয়াত করে নিয়ে এসে সেই গুজরাট থেকে দিল্লি পর্যন্ত যে একটা শো করেছে মিলিয়নস অফ পিপল দিয়ে। তো এটা তো ডাইরেক্টলি আপনি কি বলবেন, এটাকে ইন্টারফারেন্স বলবেন যে ইন্ডিয়ানস আর ইনফ্লুয়েন্সিং আমেরিকান ইলেকশনস, এটা তো এইভাবে বলা যেতে পারে, এইভাবে তো আগে হয়নি কখনো, তাই না? তো এটা খুব একটা কাজ দেবে না, সেটা হলো পরের ইস্যু। কিন্তু যে একটা অ্যাটেম্পট ইনডাইরেক্ট, যে একটা পরোক্ষভাবে যে একটা ইনফ্লুয়েন্স করা। কিন্তু দেখেন সেই ট্রাম্পই কিন্তু বলছে সেকেন্ড আর লাস্ট ডিবেটে, যে এয়ার পলিউশনের প্রশ্ন যখন আসছে, সে বলছে ইন্ডিয়া ইজ এ ফিল্দি কান্ট্রি। তো সেখানে তো তার আত্মসম্মান আছে যে ইন্ডিয়ানদের, তারা তো এটা রিজেক্ট করা উচিত, ভোট না দেওয়া উচিত। যে আমার দেশকে বলে আমি ফিল্দি নেশন, তাকে কি করে আমি ভোট দিতে পারি? কিন্তু আজকে আপনার সাইন হয়েছে দিল্লিতে আমেরিকানদের সাথে ইন্ডিয়ার মিলিটারি ইন্টেলিজেন্স শেয়ারিং। আমেরিকান সেক্রেটারি অফ স্টেট অ্যান্ড দ্য ডিফেন্স সেক্রেটারি আর ইন দিল্লি, এবং তারা আরও আলোচনা করছে, বিশেষ করে চায়নাকে কীভাবে কন্ট্রোল করে জিনিস আলাপ করছে। সুতরাং যেই নেশনকে বলছে ফিল্দি, তারা কিন্তু বেস্ট অফ ফ্রেন্ডস অফ আমেরিকা নাও। সুতরাং ইন্টারফিয়ারেন্সটা ঠিক এখন অনেক অ্যালার্ট হয়ে গেছে, গতবারের ঘটনার পরে কিন্তু পুরো আমেরিকা অ্যালার্ট হয়ে গেছে, তার ইন্টেলিজেন্স নিশ্চয়ই অ্যালার্ট হয়ে গেছে। সেটা সম্ভাবনা এখন আমরা খুব একটা দেখছি। আরেকটা প্রশ্ন আমি রাখতে চাই আপনাদের দুজনের কাছে, সেটা হচ্ছে যে কে জিতলে কি হবে আসলে? বিশ্ব রাজনীতিতে কোনো পরিবর্তন আসলে মৌলিক পরিবর্তন আমরা দেখতে পাবো কিনা? বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা যে লিবারেল ডেমোক্রেসি বা হিউম্যান রাইটস, এসব বিষয়ে তারা যতটা সোচ্চার ছিল, গত 4 বছরে আসলে সেই বিষয়ে তাদের খুব একটা তৎপর দেখা যায়নি। তো এখানে এবার কি মনে হয়? আর বিশেষ করে সাউথ এশিয়া আসলে ট্রাম্প যদি কন্টিনিউ করে তাহলে কি অবস্থা হবে? বাইডেন আসলে কি চিত্র হবে বলে মনে করেন আপনি? এটা একটা মানে ভেরি স্টেট অফ ফ্লুইড স্টেট, কারণ দেখা যাচ্ছে ইলেকশন 7 দিন বাকি আছে। তাহলে সেখানে কি করে আমেরিকা ইন্ডিয়ার সাথে চুক্তি করে? এটা বেসিক একটা চুক্তি কিন্তু। তো এটা কেন হচ্ছে, তার মানে এটাকে, তার মানে ফরেন পলিসিতে দেখা যাবে হয়তো ট্রাম্প থাকতে তো এটা কন্টিনিউ করবে, যে পলিসি সে নিয়ে আসছে, বড় হি উইল বি মোর অ্যাগ্রেসিভ দিস টাইম, বিকজ তার নাথিং ফরওয়ার্ড টু লুক আপ। তার সে জানতে শেষ টার্ম এটা, কিন্তু হি উইল বি ডেসপারেট হতে পারে সে, যে ইরানে কিন্তু অ্যাটাক করতে গিয়ে ইরানে অ্যাটাক করেনি, এখন কিন্তু হি মাইট, এই জন্য যে তার তো আর ইলেকশনে কোনো কিছু নাই, সুতরাং যা পারে সে করে যাবে। সুতরাং ওই দিক দিয়ে আর ইমপিচমেন্টের ওই কারণ ওই প্রক্রিয়াও সে পার করে এসেছে। এবং তার সেকেন্ড ডিবেটে কিন্তু লাস্ট 3টা ডিবেট হয়, সেখানে কিন্তু স্কেপ করছে একটা ডিবেট, সে করেনি, ইচ্ছা করে করেনি সেটা, কিন্তু করোনার কারণ সে যাই হোক সেটা কিন্তু করেনি। কিন্তু দেখেন সে কিন্তু এমন কোনো ভালো উত্তর দিতে পারে, 500,000 জবলেসের জন্য কী হবে সেটা বলতে পারেনি সে। তারপর আপনার কোভিড কীভাবে কন্ট্রোল করবে সেটা কোনো তার প্ল্যান নাই কিন্তু। সুতরাং
এই আগামী 4 বছরে যে যদি আপনার ট্রাম্প রিলেক্টেড হয় তাহলে কিন্তু মিডল ইস্টে ব্যাপক একটা মানে সংঘর্ষ আমরা আশা করতে পারি, যেখানে ইরানের উপর হয়তো চাপটা আসতে পারে, কারণ যে হারে মিডল ইস্ট আরব কান্ট্রিগুলোর সাথে আপনার ইসরায়েলকে নিয়ে দেশ ব্লক করেছে, সুতরাং এখানে একটা ক্ল্যাশের অবধারিত একটা ক্ল্যাশ আসতে পারে, কারণ এখন ইসরায়েল চলে আসছে আপনার পার্সিয়ান গালফের কোস্টে চলে আসছে, এখন এত দূরে ছিল, সে একটা সম্ভাবনা আছে। আর একটা হলো সাউথ এশিয়াতে, যেটা চায়নাকে কন্ট্রোল করার জন্য ইন্ডিয়ান প্যাসিফিক অঞ্চলে, যেটা আমেরিকা আজ পর্যন্ত ইলেকশন 7 দিন আগেও কিন্তু তারা চুক্তি করে যাচ্ছে, তার মানে দ্য ডিটারমাইন্ড টু গো হেড উইথ দিস প্রজেক্ট। আপনার জাপান, অস্ট্রেলিয়া এদেরকে নিজেদের কোয়াড যেটা করছে, এটা কিন্তু ডিটারমাইন্ড টু ডু ইট। এবং চায়নার সাথে ইন্ডিয়ার যে একটা ক্ল্যাশের সম্ভাবনা থাকতে পারে, কারণ যদি আপনার ইন্ডিয়ার যে হারে আপনার রিআর্মামেন্ট করছে, যে অস্ত্র কিনছে এবং যে হারে কন্ট্রোল করার চেষ্টা করছে চায়নাকে এই রিজিয়নে, তাহলে কিন্তু এই অঞ্চলে মানে টেনশনটা বাড়ার সম্ভাবনা খুব বেশি। কারণ বাংলাদেশের মতো ছোটো কান্ট্রিতেও কিন্তু আমেরিকান হাই লেভেলের ডেলিগেশন আসছে এখানে, এবং এটা বলা হচ্ছে বাংলাদেশ যে সেন্টার পিস ইন দি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এর কারণটা কি, আমাদের ছোট্ট একটা দেশকে আমরা ড্র করছে আমাদেরকে, যারা আমরা যেন স্কেপ না করতে পারি, সুতরাং এই অঞ্চলের টেনশনের সম্ভাবনা বেশি হবে বলে আমার ধারণা। জি, প্রফেসর মাহবুবুর রহমান, ডেফিনেটলি সেটা কিন্তু এখন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে। তবে এই যে খুব দ্রুত এই যুক্তরাষ্ট্রের সাথে ইন্ডিয়া যেটা গতকালকে যে ডেভেলপমেন্টটা হলো, যে সেক্রেটারি অফ স্টেট এবং ডিফেন্স মিনিস্টার দুজনে ছুটে এসছেন ইন্ডিয়াতে, এবং এটা প্রক্রিয়াটা তারা শুরু করেছিল একটু আগে থেকেই, এবং লাদাখে যখন চায়নার সাথে কনফ্রন্টেশনটা হলো, তখন থেকেও ইন্ডিয়া তার একটু ভালনারেবিলিটিটা আরও ফিল করতে শুরু করলো, এবং যুক্তরাষ্ট্রের সাথে সখ্যতা, মিলিটারি কোঅপারেশন বাড়ানোর প্রয়োজনীয়তা আরও তীব্রভাবে অনুভব করতে লাগলো। যুক্তরাষ্ট্রের দিক থেকে চায়নাকে কন্টেইন করার জন্য ইন্ডিয়া ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টনার। এমনি কোয়াডের মধ্যে তো ধরুন অস্ট্রেলিয়া, জাপান, ইন্ডিয়া, তো এর পরেও যে ভারত হ্যাজ এ স্পেশাল সিগনিফিক্যান্স, কারণ বাকিদের তো যেমন সিকিউরিটি কনসার্ন আছে জাপান এবং অস্ট্রেলিয়ার ইকোনমিক বা ট্রেডের দিক থেকেও তাদের হচ্ছে, ইন্ডিয়ার তো একেবারে বর্ডার, একেবারে সার্ভাইভেলের প্রশ্নের মতো একটা হয়ে যাচ্ছে, যে যদি লার্জার কোনো কনফ্রন্টেশনে চলে যেতে হয়, তা কাজেই সেই জন্যে এই সুযোগটা যুক্তরাষ্ট্র কাজে লাগিয়েছে। আমার কাছে কেন জানে মনে এর মধ্যে একটা ডোমেস্টিক এক্সপেকটেশনও রয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। সেটা হচ্ছে তাদের কিন্তু এই আমেরিকা ফার্স্ট, লেটস মেক আমেরিকা গ্রেট এগেইন, এবং বাইরের দুনিয়া ইন্টারন্যাশনালিজম থেকে তারা দূরে চলে আসতেছে, এটা কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য কোনো পজিটিভ পয়েন্ট আসেনি। ওইটাকে মেকআপ করবার এটা একটা পদক্ষেপ, তা নাহলে ঠিক নির্বাচনের 1 সপ্তাহ আগে এসে এটাকে এই লেভেলে তারা বলছে যে একেবারে মানে একটা এগ্রিমেন্টে তারা চলে আসছে, যদিও চুক্তি কোনো সাইন হয়নি ওই ধরনের, বাট ডায়ালগটা তারা একটা ফর্মাল লেভেলে নিয়ে গেছে, আন্ডারস্ট্যান্ডিংটা তারা ফর্মাল লেভেলে নিয়ে এসছে। তো এখানে ডোমেস্টিক সেই মানে কনজাম্পশনটা রয়েছে, এক্সপেকটেশনটা রয়েছে অ্যাড্রেস করার জন্য। প্লাস এটাও সত্যি কথা যে নির্বাচনে যেই আসুক না কেন, এই যে চায়নাকে কন্টেইন করার জন্য যুক্তরাষ্ট্রের যে পলিসি, এটা অব্যাহত থাকবে, এর বাইরে অন্য কিছু মানে এখন চায়নাকে কন্টেইন করার জন্য সাউথ এশিয়ার কনটেক্সটে যদি আমরা দেখি, চায়নাকে কন্টেইন করার জন্য যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র বা ভরসার জায়গা হচ্ছে ভারত। কিন্তু ভারত আবার আসলে এই অঞ্চলে ভারত একাই, কারণ ভারত কিন্তু অন্যদেরকে আর সঙ্গে পাচ্ছে না। খানিকটা অনেকে মনে করে যে বাংলাদেশকে হয়তো সে কিছুটা তার প্রতি সখ্যতা আছে, কিন্তু আর কোনো মিত্র নেই, এবং ভারতও বলে, বাংলাদেশে বলে যে আমরা পরস্পরের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, কিন্তু আর কেউ কিন্তু ভারতের নেই। তাহলে শেষ পর্যন্ত ভারতকে দিয়ে আসলে সে কতটা চায়নাকে এই অঞ্চলে কন্টেইন করতে পারবে? কারণ চায়না কিন্তু আর আগের চায়না নেই, মানে আর চায়না এখন যেভাবে ডেসপারেট, আমি যদি বাংলাদেশেই দেখতে পাই
যে তারা শুধু, আগে তো ধারণা করা হতো তারা শুধু ব্যবসা বাণিজ্য, এখন তারা পলিটিক্স, এখন তারা ধর্ম, মিলিটারি ধর্ম পর্যন্ত তারা করছে, অর্থাৎ ব্যাপকভাবেই করছে। সো সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্র কতটা এই পলিসিতে, এই ভারত কেন্দ্রিক, এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা, এটার ফিউচার কিন্তু আমেরিকা ঠিক স্টাডি করে বুঝতেই পেরেছে যে ওয়্যার ইট ইজ হেডিং, যে কারণে জাপানও বেশ তটস্থ হয়ে উঠেছে, অস্ট্রেলিয়া হয়েছে, ইন্ডিয়ার তো কথাই নেই। তো কাজেই সাউথ চায়নার ইয়েসিতেও তার যে চায়নার যে অগ্রসরমান অবস্থা, এখানে কিন্তু একটা সিকিউরিটি থ্রেট যুক্তরাষ্ট্র খুব ভালো করে ফিল করছে, হারানো অঞ্চল হারানো। তো এটা যুক্তরাষ্ট্র মেনে নিতে পারছে না। আর ভারতের দিক থেকে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, 1971 সনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ইন্দিরা গান্ধীর সবচেয়ে সফল কূটনীতির মধ্যে এটা একটা ছিল যে রাশিয়ার সাথে একটা মৈত্রী চুক্তি সাইন করা। এটা কিন্তু সেই কোল্ড ওয়ারের সময়ে ইট ওয়াজ এ ভেরি স্মার্ট ডিসিশন অ্যান্ড ইট ওয়াজ ভেরি গুড বাংলাদেশের জন্য। তো ভারতের নিজস্ব প্রয়োজনে, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রয়োজনে এই যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে এগ্রিমেন্ট, সখ্যতা, এটা কিন্তু ভারত অনেক ক্যালকুলেশনের পরই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে। সমস্যাটা যেটা হতে পারে, মায়ানমারকে কে নেবে? মায়ানমারের দিকে চায়নারও আগ্রহ, ভারতেরও আগ্রহ। খুব মজার ব্যাপারটা এখানে, এটাও কিন্তু একটা বিরাট কম্পিটিশনের বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যে কারণে রোহিঙ্গা ইস্যুতে কোনোভাবেই ভারতকে বাংলাদেশ যে পথে চায়না যায়, ভারতও সেই একই পথে হাঁটে। বাংলাদেশের জন্য এটা হচ্ছে সবচেয়ে ডেলিকেট। বাংলাদেশের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, ইকোনমিক কোঅপারেশনের জন্য চায়নাকে আমাদের দরকার, কোনো সন্দেহ নেই। অ্যাট দি সেম টাইম এই যে মায়ানমার ইস্যুতে আমার কেন জানি আশঙ্কা, চায়না কিন্তু মনে হতে পারে ভেরি পোটেনশিয়াল। কয়েকদিন আগে চাইনিজ ফরেন মিনিস্টার কল দিয়েছেন আমাদের ফরেন মিনিস্টারকে, যে মায়ানমার রাজি হয়েছে রোহিঙ্গাদেরকে ফিরে নেওয়ার ব্যাপারে। এগুলো তো এক ধরনের আশ্বাস বারবার হয়েছে, কারণ তাদের যে বড় স্টেক আছে মায়ানমারে, এই স্টেকের মোকাবেলায় বাংলাদেশকে তো কিছু অর্থনৈতিক সুবিধা দিয়ে। আমার মূল প্রশ্নটা যে এই যে ভারতের চোখে এই অঞ্চলকে দেখার যে প্রবণতা, এই প্রবণতা আসলে শেষ পর্যন্ত কোনো সুফল দেবে কিনা, বা এই প্রবণতায় আপনি যদিও বলছেন যে চায়নাকে কন্টেন করাই যেই আসুক ক্ষমতায় তার প্রধান লক্ষ্য হবে, এবং সেক্ষেত্রে ভারতকেই তার প্রধান মিত্র করতে হবে, কিন্তু ভারত তো রিজিওনালি আসলে তার ওই জায়গাটা করে নিতে পারছে না। এখানে কিন্তু যুক্তরাষ্ট্র এটা বুঝতে পেরেই এই যে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলোর সাথে ডাইরেক্ট বাইলেটারালি যে যুক্তরাষ্ট্র যে এগিয়ে আসছে সম্পর্ক স্থাপনে, আরো এটাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য, যে বাংলাদেশে আমরা যেটা দেখলাম এই সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে যেটা হলো আর কি, এই যে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, এটা হচ্ছে যে নর্থ থ্রু ইন্ডিয়া। যুক্তরাষ্ট্র এটা ফিল করেছে। আমার মনে হয় এক্ষেত্রে ভারতের যে খুব সায় নেই, ভারত দেখতে পেয়েছে উল্টো, যে চীন বরং যদি অগ্রসর হয়, যেমন আমরা দেখতে পেয়েছি যে যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ঢাকায় এসে কি বলেছেন, চাইনিজ অ্যাম্বাসেডর সরাসরি রিঅ্যাক্ট করেছে। এটা কিন্তু উই হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স হিয়ার, যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। বাংলাদেশের অবস্থানটা এখনো পর্যন্ত আমি মনে করি যে আমাদের সমদূরত্ব বজায় রেখে we have to maximize our interest. অ্যাম্বাসেডর শফিল, আমরা একেবারে শেষ প্রান্তে, যে 2 মিনিট সময় শেষ করবার জন্য। অ্যাকচুয়ালি চায়না এবং ইন্ডিয়া কেউ মিয়ানমারকে হারাতে চায় না, দুই পক্ষ চায় মিয়ানমারকে সাথে রাখতে। সুতরাং এরা নিজের স্বার্থে মিয়ানমারকে দুই পক্ষে কাল্টিভেট করবে, ইনভেস্ট করবে। এবং ইন্ডিয়া রিসেন্টলি তাদেরকে একটা সাবমেরিন দিয়েছে মিয়ানমারকে। সুতরাং রোহিঙ্গাদের ফেট আনসার্টেন, আমাদের এই বার্ডেন আমাদেরকেই বহন করতে হবে। এই তো গেল। আর যা বলছেন ভারতের কম্পালশন আরম্ভ হয়েছে যখন আপনার গত বছরের 5 আগস্ট আপনার কাশ্মীর এবং লাদাখ ইন্টিগ্রেট করে ফেলল সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে। এটা আগে স্ট্যাটাস ছিল আলাদা। তখন থেকে কিন্তু চায়না কিন্তু সাথে ইন্ডিয়ার হেড অন কোলিশন আরম্ভ হয়ে গেছে, ধরে নিতে হবে পয়েন্ট অফ স্টার্টিং অফ দ্য ডাইরেক্ট হস্টাইলিটি বিটুইন দ্য টু নেশনস, টু গ্রেট পাওয়ার।
এর আগ পর্যন্ত দেখবেন আপনি এই অঞ্চলের বাফার স্টেট ছিল বেশ কিছু, আফগানিস্তান, নেপাল, ভুটান, লাদাখ, এগুলো ছিল কাশ্মীর বাফার স্টেট ছিল ব্রিটিশ আমল থেকে। কারণ টু গ্রেট পাওয়ার ক্যান নট লিভ বর্ডার টু বর্ডার সাইড বাই সাইড। সেই জন্য চায়না এবং ইম্পেরিয়াল ব্রিটিশ কিন্তু তারা কখন মানে চেষ্টা করেছে কমন বর্ডার যেন না হয়, একটা ডিস্টেন্স যেন মেনটেন করে বাফার স্টেটস। তো সেখানে আপনার লাদাখ এবং কাশ্মীরকে নিয়ে যাওয়া তো ভারত এখন সরাসরি এতে হয়ে গেল চায়নার সাথে এখন ভারতের একদম বর্ডার টু বর্ডার ক্লেশ আরম্ভ হয়ে গেছে এখানে। সুতরাং এটা আনডিমার্কেটেড বাউন্ডারি, সুতরাং এখানে যে যত নিতে পারে তত বেশি লাভ ক্ষতি। তো এই ক্লেশটা এখানেই। এখন ভারতের যে আরেকটা জিনিস হলো যে ন্যাশনালিস্ট গভর্নমেন্ট, যেটা ন্যাশনালি ঠিক ডাইহার্ড আপনার যে হিন্দু স্টেট করার যে চেষ্টা, এবং এটা করতে গিয়ে ভারত আপনার চায়নার সাথে যে ইন্ডিয়ার যে একটা অ্যাসারশন অফ পাওয়ার, যে আমরা আগের ইন্ডিয়া নাই, আমরা এখন নতুন ইন্ডিয়া, আমরা অ্যাসারশন অফ পাওয়ার যেটা চেষ্টা করছে, চায়না তেমনিভাবে চেষ্টা করছে। তারা ওয়ার্ল্ডের ইকোনমিকভাবে তারা ফার্স্ট সেকেন্ড স্টেজে চলে গেছে। সো দে লাইক মিলিটারিলি অলসো সেম স্ট্রং, স্ট্রেংথ তারা অ্যাসার্ট করতে চাচ্ছে এখন। সুতরাং এই অ্যাসারশনের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমেরিকা তার নিজের স্বার্থে ভারতের সাথে রাখার চেষ্টা করছে, কিন্তু ভারত ইজ সো আনপপুলার উইদিন ইজ ওন রিজিয়ন। সেই জন্য আমেরিকা ইন্ডিভিজুয়ালি প্রতি দেশের কাছে যাচ্ছে টু keep them aligned with US line. ধন্যবাদ। So that will be another clash point with China. আমরা তো চাইবো না এই ক্ল্যাশে ঢুকতে। ডক্টর রহমান, খুব ছোট্ট করে জাস্ট 1-1.5 মিনিট। এটা অত্যন্ত পরিষ্কার যে যুক্তরাষ্ট্র এটা বাস্তবতা বুঝতে পেরেই যে ভারতের সাথে যেমন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে, তেমনই প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিশেষ করে বাংলাদেশকেও তারা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রেখেছে। তবে এখন যেটা পরিষ্কার যে এই নতুন বাস্তবতায় আমি অন্যদের চাইতে আমাদের নিজেদের বাংলাদেশের জন্যই আমাদের মেইন চিন্তাটা এখানটায় যে হাউ উই ক্যান ম্যাক্সিমাইজ আওয়ার ইন্টারেস্ট, এটা আমি বলবো। কারণ পৃথিবী কিন্তু আগের অবস্থানে নেই এবং শূন্যতা কখনো বিরাজ করে না। যে কোনো অঞ্চলে আমরা যাই, প্রত্যেকটা অঞ্চলে তার নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য আছে এবং বাইরের শক্তির যে ইনভলভমেন্ট, তাদের যে ইন্টারেস্ট, তাদের যে ইকুয়েশন, এর মধ্য দিয়েই কিন্তু প্রতিটি রাষ্ট্রকে পথ করে নিতে হয়। তো আমাদের ফরেন অফিসের অ্যাসাইনমেন্ট অনেক বেড়ে গেছে এবং আমাদের নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ বেড়েছে। আমরা কি করে আগামী দিনের বাংলাদেশকে আমাদের নতুন উচ্চতায় আমরা নিয়ে যেতে সক্ষম হব, সেদিকটায় আমাদের সবার নজর থাকবে বলে আমরা আশা করি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় 2টোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রয়েছে। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর iOS ডিভাইস একটা অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ এবং প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেবার জন্য। পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশটির নির্বাচন বা শক্তিধর মানুষটির নির্বাচন হতে যাচ্ছে আর মাত্র সপ্তাহখানেক পরে। ফলাফল পেতে হয়তো সপ্তাহখানেক বা তার খানিকটা বেশি সময় লাগলেও লাগতে পারে এবং অনেক নাটক হয়তো অপেক্ষা করছে, আমরা কেউই জানি না কি হবে। নির্ভর করবে যিনি গত 4 বছর ধরে বা তার খানিকটা বেশি সময় ধরে নানা রকমের নাটকের জন্ম দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে, তার যে বিশ্ব নেতৃত্বের জায়গা থেকে একেবারেই অনেক অনেক ম্লান করে দিয়েছেন সেই অবস্থানকে। সেখানটাতে তিনি যদি কন্টিনিউ করেন তাহলে চিত্রটা একরকম হবে, আর তার প্রতিপক্ষ ডেমোক্রেট শিবির যদি ক্ষমতায় আসে তাহলে চিত্রটা আরেক রকম হবে। তবে এই অঞ্চলে বা তার এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু যার সঙ্গে চীনের সঙ্গে লড়াইয়ে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যেই থাকুন না কেন তেমন কোনো বদল হবে না। এবং এই জায়গাটাতে দক্ষিণ এশিয়ার মধ্যে এক ধরনের সংশয় আছে, নানা রকমের উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে।
সেটি কাটাবার জন্য আমার অতিথিরা মনে করছেন যে এখন থেকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র সেটি উপলব্ধি করতে পেরেছে এবং তারা তাদের মতো করে প্রতিটা দেশের সঙ্গে ছোট ছোট দেশ হলো আলাদা আলাদা করে সম্পর্ক গুরুত্বের মাত্রা অনুযায়ী প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন। অন্যের চোখ দিয়ে এই অঞ্চলকে দেখার দিনটা বোধহয় অনেকখানি শেষ হয়ে গেছে। তবে সব কথার মূল কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ এমন একজনকে রাষ্ট্রপতি নির্বাচিত করুক যিনি আসলে বিশ্ব নেতৃত্ব দেবার জন্য সক্ষমতা আছেন, তার মানসিক স্থিতি আছেন এবং যিনি আসলে পুরো বিশ্বকে এক নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য এক ধরনের ভূমিকা, ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়ন তো অবশ্যই, অর্থনৈতিক উন্নয়ন, তার যে রাজনৈতিক অবস্থান ধরে রাখা, সেই জায়গাটা তো একটা স্থির এবং দৃঢ় নেতৃত্ব দিতে পারেন এমন মানুষকে মার্কিন জনগণ নির্বাচিত করুক, সেটি আমাদের সকলের প্রত্যাশা এবং সেটি যেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।